হ্যালো এভরিওয়ান, তানিষ্কাস ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ ভূগোলে তোমাদের কীরকম কোশ্চেন পেপার হবে, তো আর তোমাদের সিলেবাস কী থাকবে, তো সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিও একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। তো চলো আজকের আলোচনাটা শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 15 নম্বরে, সময় থাকবে 30 মিনিট। তো তোমাদের সিলেবাস কী থাকছে না, প্রথম অধ্যায় থাকছে, প্রথম অধ্যায় পৃথিবীর গতি। দ্বিতীয় অধ্যায় থাকছে হচ্ছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। তৃতীয় অধ্যায় বায়ুচাপ। নবম অধ্যায় এশিয়া মহাদেশ। এবার চলে আসছি আমরা আমাদের প্রশ্ন উত্তরে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরেও আরও সিলেবাস তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো, 1 নম্বরে কী রয়েছে, সঠিক উত্তরটি বেছে নাও। যে কোনো 3টে, 1 নাম্বার করে 3টে করতে হবে, 3 নাম্বার থাকবে। 1-এর 1 বলছে মধ্যরাত্রি সূর্যের দেশ হলো জাপান, নরওয়ে না ভারত। তাহলে মধ্যরাত্রি সূর্যের দেশ হলো নরওয়ে। নেক্সট বলছে অধিবর্ষের বছরটি হলো 2018, 2022 না 2024 সাল। তাহলে অধিবর্ষের বছরটি হলো 2024 সাল। নেক্সট চলে আসছি, বলছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত আমেরিকায়, লন্ডনে না ফ্রান্সে। তো এটা হবে লন্ডনে। নেক্সট বলছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো নিরক্ষীয় তুন্দ্রা না তৈগা। তাহলে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো তৈগা। 1.5 বলছে পিত নদী বলা হয় হোয়াংহো, গঙ্গা, গোদাবরী নদীকে। তাহলে পিত নদী বলা হয় হচ্ছে হোয়াংহো নদীকে। নেক্সট বলছে চীনের ধানের গোলা বলা হয় সাংহাই, ইয়াংসি না হুনান প্রদেশকে। তাহলে চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। এবার চলে আসছি 2-এর দাগে। 2-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর করে 2টো প্রশ্ন করতে হবে। 2 নাম্বার, বিষুব কথাটির অর্থ কী? উত্তরে আমরা লিখব বিষুব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত্রি। নেক্সট আছে জিপিএস এর পুরো নাম কি? উত্তর লিখব জিপিএস এর পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট আছে এশিয়া কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়? এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়? উত্তরে লিখব ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর লিখব সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এবার চলে আসছি আমরা 3-এর দাগে। বলছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 নাম্বার থাকবে, একটা কোশ্চেন করতে হবে। 3.1 কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন বলছে চান্দ্র মাস কাকে বলে? উত্তরে লিখব পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়কে চান্দ্র মাস বলা হয়। নেক্সট আসছি 3.2 অধিবর্ষ বা লিপিয়ার কি? উত্তর লিখব যে বছর 365 দিনের পরিবর্তে দিন সংখ্যা 366 দিন হয় এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, সেই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। নেক্সট কোশ্চেন বলছে অক্ষরেখা কাকে বলে? উত্তর লিখব নিরক্ষরেখা সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী আড়াআড়ি কাল্পনিক রেখাবৃত্তগুলোকে অক্ষরেখা বলে। পরের প্রশ্ন বলছে মুক্তিবেগ কাকে বলে? উত্তর লিখব যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। চলে আসছি 4 দাগে। বলেছে 4-এর দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার থাকবে। 4-এর 1 কি বলছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 4টি করে বৈশিষ্ট্য লেখো। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো দেখো। প্রথমে আছে অক্ষরেখা, পয়েন্ট করে নেবে। পয়েন্ট করে নিয়ে 1 নম্বর লিখবে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষরেখাকে ডিগ্রিতে পরিমাপ করা হয়। এবার চলে আসছি আমরা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো দেখো। 1 হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল। 2 হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। 3 হচ্ছে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 4 হচ্ছে দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি।
এবার আসছি আমরা 4-এর দাগে। 4-এর দাগে কী বলছে, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তর কী লিখব দেখো, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কারণ আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু প্রভৃতি প্রাকৃতিক উপাদান এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, জীবনযাত্রা, সংস্কৃতি প্রভৃতি বিপরীতধর্মী বৈচিত্র্যে ভরা। এছাড়া সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। এই কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলছে, এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। কী লিখব, এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় এখানে সারা বছরই অধিক উষ্ণতা বিরাজ করে। 2 নম্বর পয়েন্ট লিখব, এখানে প্রতিদিন বিকেলের দিকে ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত হয়, যা 4 o'clock রেইন নামে পরিচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। পরের প্রশ্নে চলে আসছি, 5 নম্বরের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার থাকবে। 5-এর 1 কী বলছে, বায়ুর চাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। তাহলে কী লিখব, বায়ুচাপের তারতম্যের কারণে ভূপৃষ্ঠে সর্বত্র বায়ুচাপ সমান হয়। বিভিন্ন ঋতুতে দিনের বিভিন্ন সময় একই জায়গায় বায়ুর চাপ বিভিন্ন লক্ষ্য করা যায়। বায়ুচাপের এই বিভিন্নতার 3টি উল্লেখযোগ্য কারণ হলো, এবার পয়েন্ট দিয়ে দিয়ে কারণগুলো লিখতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বায়ুর উষ্ণতা। কী লিখব, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু আয়তনে প্রসারিত হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপ হ্রাস পায়। পক্ষান্তরে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ু শীতল ও ভারী হওয়ায় বায়ুর চাপ বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট হলো পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে ঊর্ধ্বমুখী বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে সেই স্থানে বায়ুর ঘাটতি থাকে, ঘনত্ব কমে এবং চাপও বাড়ে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। বিশুদ্ধ বায়ু অপেক্ষা জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। সেই কারণে এই বায়ুচাপও কম দেয়। অন্যদিকে শুষ্ক বায়ু বেশি ভারী, তাই চাপও বেশি। পরের প্রশ্নে চলে আসছি, 5.2-এর প্রশ্ন হচ্ছে, সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। কী লিখব, বছরের কোনো এক নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সমস্ত স্থানে বায়ুর চাপ প্রায় সমান থাকে, সেই সব স্থানগুলি মানচিত্রে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করে দেখানো হয়, সেই রেখাকে সমচাপ রেখা বলে। এবার আসছি সমচাপ রেখার বৈশিষ্ট্য। 1 নম্বরে কী লিখব, বৈশিষ্ট্যতে সমচাপ রেখায় বায়ুর চাপকে সমুদ্রপৃষ্ঠীয় বায়ুচাপ হিসাবে দেখানো হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সমচাপ রেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বায়ুচাপের পার্থক্য বেশি হলে সমচাপ রেখাগুলো পরস্পরের খুব কাছে আসে এবং পার্থক্য কম হলে দূরে দূরে অবস্থান করে। 4 নম্বর পয়েন্ট, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ করে না। তাহলে এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এ খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে ফেললাম। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।